প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, ভোট শেষ, আজকে দ্বিতীয় দফার ভোটও হয়ে গেছে। এখন যেটা নিয়ে আপনাদের অনেক কৌতূহল এবং আরামবাগ টিভি কি বলছে তারও একটা জানার ইচ্ছে, সেটা হচ্ছে এক্সিট পোল কি বলছে, বুথ ফেরত সমীক্ষা কি বলছে, কি দাঁড়ালো, সত্যিই কি পরিবর্তন হচ্ছে নাকি আবারও সেই আটকে যাবে। আমি জানি অনেক রেজাল্ট ইতিমধ্যে সামনে চলে এসছে এক্সিট পোলের, তারপরেও আরামবাগ টিভির মত জানতে চাইছেন। দর্শক, আচ্ছা আগে দেখাই আমিও যেগুলো দেখছি কে কি বলছে, তারপর আমার আরামবাগ টিভির কথায় আসব। অনেক সব সমীক্ষক সংস্থা এসছে, এমন সব নাম যেগুলো আগে শুনিনি, নতুন নাম, ফলে তারা কতটা অথেন্টিক, তাদের গভীরতা, তাদের রিসার্চ কতটা ঠিক সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। এখন সোশ্যাল মিডিয়া খুললেই একেবারে লম্বা সব লিস্ট বেরিয়ে যাচ্ছে, যে যার মতো করে সব দেখছি বসিয়ে দিয়েছে। ফলে সবটা যেহেতু আমরা চিনি না, জানি না, ফলে আননোন যেসব সংস্থা সেগুলোকে কি করে বিশ্বাস করব, ফলে সেগুলোর দিকে ততটা গুরুত্ব দিচ্ছি না। আমি দেখছি সেইগুলোই যেগুলো অন্য মিডিয়া দেখাচ্ছে। অন্য মিডিয়া বলতে বড় মিডিয়া, তারা নিশ্চয়ই আরও হয়তো তাদের মানে ওই যেসব সংস্থা এগুলো বের করছে তাদের ব্যাকগ্রাউন্ড হয়তো জেনেছে, ফলে তাদের ওপরে ভরসা করে তাদের দেখানো বিষয়গুলোকে একটু দেখছি বা খানিকটা গুরুত্ব দিচ্ছি। যেমন আমাদের এখানে আনন্দবাজার.com অনলাইন, তারা দেখছি কিছু রেজাল্ট প্রকাশ করেছে। এখন এই আনন্দবাজার নিয়েও হয়তো আপনারা কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন, কিন্তু তাদের নিজস্ব তো এখানে নেই, সংস্থার নাম দিয়ে রেজাল্ট বের করেছে এবং দেখলাম যেগুলো এখানে বের করেছে সেগুলো অন্য মিডিয়াও দেখাচ্ছে। আমি ওই পেপারের স্ক্রিনশট দিয়েই দেখাচ্ছি, কারণ হয়তো আবার কেউ আমার দেখানো নিয়ে প্রশ্ন তুলতে পারেন যে আমি হয়তো ইচ্ছে মতো নাম্বার বসিয়ে দিয়েছি, ফলে সেটা না। আরামবাগ টিভি ইউটিউব চ্যানেল সবসময় তার বিশ্বাসযোগ্যতা বজায় রাখার চেষ্টা করে। গল্প কথা শোনানো, উল্টোপাল্টা কিছু ফেক কিছু একটা দিয়ে হাওয়া গরম করে দেওয়া, সেটা না। আমি দর্শক দেখছি আনন্দবাজার.com 6টা সংস্থার রিপোর্ট এক জায়গায় করেছে। এই হচ্ছে রেজাল্ট। চাণক্য দেখাচ্ছে টিএমসি 130 থেকে 140, বিজেপি 150 থেকে 160, তার মানে ম্যাজিক ফিগার ক্রস করতে পারে বিজেপি। 148 যেহেতু লাগবে সরকার গঠনে, অন্যান্য 6 থেকে 10। পিপলস পালস, তারা দেখছি টিএমসিকে অনেকটা দিয়েছে, 178 থেকে 189, আর বিজেপি ম্যাক্সিমাম 110, মানে 95 থেকে 110। ম্যাট্রিজ, তারা টিএমসিকে কম দেখাচ্ছে বিজেপির তুলনায়, 125 থেকে 140, বিজেপি 146 থেকে 161। অন্যান্যগুলো দেখুন পাশে রয়েছে, অন্যান্য বলতে বাম, কংগ্রেস, আইএসএফ, হুমায়ুনের পার্টি সব আর কি একসঙ্গে ধরে নেওয়া হয়েছে, সিপিএম সব। পি মার্ক, তারাও টিএমসিকে কম দেখাচ্ছে, 118 থেকে 138, বিজেপি 150 থেকে 175, অন্যান্য 2 থেকে 5। প্রজাপোল, ওরা টিএমসিকে আরও কম দেখাচ্ছে, 85 থেকে 110, বিজেপি 178 থেকে 200 ক্রস দেখাচ্ছে, 208। পোল ডায়েরি, তৃণমূল কংগ্রেসকে 99 থেকে 127, বিজেপি 142 থেকে 171। তো দর্শক, যেসব রিপোর্ট দেখছি বেশিরভাগ রিপোর্টে বিজেপিকে এগিয়ে রাখা দেখতে পাচ্ছি, টিএমসিকেও কোনো সংস্থা এগিয়ে রাখছে। আমি এখানে তো 6টা দেখলাম, 6টার মধ্যে একটা দেখছেন এখানে টিএমসিকে এগিয়ে রেখেছে। আরও হয়তো কিছু রিপোর্ট দেখবেন যেখানে হয়তো দেখবেন টিএমসিকে এগিয়ে রেখেছে বিজেপির থেকে, কিন্তু পার্সেন্টেজ কষলে বুঝতে পারবেন যে বেশিরভাগ সমীক্ষক সংস্থা বলছে বিজেপি আসন বেশি পাবে। পুরোপুরি ম্যাজিক ফিগার ক্রস করবে
নাকি তার থেকে কম থাকবে সেটা অন্য বিষয়, কিন্তু দেখাচ্ছে টিএমসির থেকে বেশি আসন পেতে পারে বিজেপি, এটা কিন্তু বেশিরভাগ সমীক্ষক সংস্থা বলছে। তো এই হচ্ছে বাজারে যেসব চলছে তার ব্যাপার। এবার আরামবাগ টিভি কি করছে? দর্শক ক্ষমা করবেন আমাকে, আমি কিন্তু এবার এই সব নিয়ে অঙ্ক কষতে চেষ্টা করিনি। আমি 21-এর ভোটে চেষ্টা করেছিলাম, সেখানে তার আগের কি রেজাল্ট ছিল বিধানসভা ধরে ধরে রেজাল্ট দেখিয়েছিলাম, তারপর মানুষের হাওয়া দেখে একটা অঙ্ক কষেছিলাম, কিন্তু সেই অঙ্ক তো মেলেনি। শুধু আমার না, 21-এর ভোটে অনেকেরই অঙ্ক মেলেনি। অঙ্ক মেলেনি মানে যেটা ভেবেছিলাম সেটা ভুল সেটা না, কিন্তু মেলেনি কারণ এখানে সেইভাবে ভোটের গণনা বা ভোটিং সেটাই হয়নি, যেটা আমরা এখনও বিশ্বাস করি। পরিবর্তন কিন্তু 21 সালেই হয়ে যাওয়ার কথা ছিল, হাওয়া যা ছিল, কিন্তু সেবার মানুষ ভোট দিয়েছিলেন যারা সুযোগ পেয়েছিলেন, কিন্তু ওখানে এত জল মেশানো হয়েছিল, তখন এসআইআরও ছিল না, তখন প্রচুর ফলস ভোট দেওয়ার সুযোগ ছিল, মৃত ভোটারের নাম ছিল, লোক চলে গেছেন তাও নামটা এখানে ছিল, অনেক জাল ভোটারের নাম ছিল, ফলে সেগুলো ইচ্ছে মতো শাসক দিয়েছে, সেগুলো তার হিসেবে আসবে না আমাদের। আমরা তো মানুষের সঙ্গে কথা বলে বুঝি যারা সত্যিকারের ভোটার, আর ফলস বেনজল ভুয়ো ভোটার তাদের তো ধরা যায় না অঙ্কেতে, ফলে অঙ্ক মেলেনি। এটা ছিল এক, জাল ভোটিং ইত্যাদি। দ্বিতীয় ছিল অনেক টেকনিক্যাল অ্যাডভান্টেজ বা টেকনিক্যালি মানে ব্যবহার করেছিল ওই আইপ্যাক নামক সংস্থা, সেটা আমাদের অঙ্কে গণ্ডগোল করে দিয়েছে। আর সবথেকে বড় আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে কাউন্টিংয়েতেও এমন কিছু ঘটনা ঘটেছে যে অনেকেই জিততে পারতেন ঠিকঠাক কাউন্টিং হলে। কাউন্টিংয়েও অনেক এজেন্টকে পারচেস করে নেওয়া, মানে বিজেপির এজেন্টদেরকে পারচেস করে নেওয়া বা কাউকে ভয় দেখিয়ে বের করে দেওয়া, এই সব করে অনেক রেজাল্টকে হেরফের করে দেওয়া হয়েছে। ফলে দর্শক পালস যা ছিল, পালস অনুযায়ী আজকের দিনে দাঁড়িয়েও আমরা বলতে পারি 21-এই পরিবর্তন হওয়ার কথা ছিল, হয়নি। আমাদের অঙ্ক মেলেনি, কারণ ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট বলে যে বিষয়টা, যে বস্তুটা আছে, যেটা এখনও কমিশন বলছে দেখবেন, সেটা 21-এর ভোটে ছিল না। সেই জন্য অঙ্ক মেলেনি। এবার যে রাজ্যে এই রকম ভোটের পরিবেশ হয়, যে রাজ্যের ভোট নিয়ে নানান প্রশ্ন থাকে, যে রাজ্যে ইভিএমের ওপরে বিরোধীদের বোতামের ওপরে ঢেকে দেওয়া হয়, যে রাজ্যে ইভিএমের মানে বোতামের আতর সেন্ট রেখে দিয়ে ভোটারদের ভয় দেখানো হয় যে ভোটটা কাকে দিলে এসে হাতটার সঙ্গে দেখব, সেখানে দর্শক অঙ্ক মেলানো কঠিন। আমি সেই জন্যে এই যে এত এক্সিট পোল হচ্ছে আমার মধ্যে, এবং দেখতে পাচ্ছি যে বিজেপির পক্ষেই বেশিরভাগ সংস্থা বলছে, কিন্তু আমার মধ্যে কি সেই উৎসাহ দেখছেন? আমি কি সেই ঝাঁপিয়ে বলছি দেখুন এইরা সব কটা এক্সিট পোল বলছে বিজেপি বেশি নাম্বার পাচ্ছে, টিএমসি বেশিরভাগ ক্ষেত্রে কম পাচ্ছে? আমার সেই গলার আওয়াজ দেখছেন? আমার মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা দেখছেন? আমি এটার মধ্যে কোনো এনার্জিই পাচ্ছি না। আমি এটা নিয়ে খুব উৎসাহিত হতেও চাই না, বরং আমি আরও সিরিয়াস থাকতে চাই। আর বিজেপি দল এখানে যেহেতু বিরোধী দল, তাদেরকে আমি বলতে চাই তারা সিরিয়াস থাকুক, এইসবে উৎসাহিত হয়ে পড়ার কোনো দরকার নেই। হ্যাঁ, হয়তো একটা পজিটিভ এনার্জি হয়তো আসছে এক্সিট পোল থেকে, ঠিক আছে, বাট ক্ষমতায় এসে গেছি এই মানসিকতা যেন না বিজেপির মধ্যে চলে আসে, তাহলে 21-এর মতো কেস হয়ে যাবে। 21-এ বিজেপির দোষ অনেক ছিল, যেসব লুপ হোলস ছিল সেগুলোকে মেরামত করা দেখার সেটা ছিল না, বিজেপি সেই সময় করেনি। এজেন্টদের ঠিকঠাক কাউন্টিং এজেন্ট বসানো যাতে তারা পারচেস না হয়ে যায়, দেখেনি বিজেপি সব ক্ষেত্রে। যেগুলো আরও রোধ করা যেত সেগুলো দেখেনি। এবার কিন্তু বিজেপি অনেক টেকনিক্যালি সাউন্ড হয়েছে, টিএমসির কারচুপিগুলোকে ধরার জন্য অনেক রকম
চেষ্টা করেছে, আর অমিত শাহ নিজে বিষয়টা অনেকটা দেখেছেন, ফলে আগের থেকে অনেক বেটার। আমি যেটা বলতে চাইছি যে বিজেপি যেন এইসবে উৎসাহিত হয়ে ক্ষমতায় এসে গেছি বলে আনন্দ উৎসবে মেতে না ওঠে এখনই। যতক্ষণ না রেজাল্ট আউট হচ্ছে, সার্টিফিকেট ইস্যু হচ্ছে, শেষ টেবিল পর্যন্ত কাউন্টিংয়ে যেন সিরিয়াস থাকে, নাহলে কিন্তু ফাঁকতাল দিয়ে আবার সেই টিএমসি গোল করে দেবে। আমি সেই জন্য এইসব নিয়ে আমি নিজে কোনো উৎসাহিত হতে চাই না। আর এইসব টক্কা ফক্কা গেম যে যার মতো করে একটা করে করে দিয়েছে। মানুষ কতজন বলেছেন বেরিয়ে যে আমি ভোট দিয়েছি বিজেপি, কতজন বলেছেন, কতজন বলতে পেরেছেন? ভয় তো আছে এখানে, যে সন্ত্রাস 21-এর ভোটে কায়েম করেছিল, ভয় তো আছে। ফলে যে রেজাল্ট দেখছেন হয়তো এর থেকে অনেক বেটার রেজাল্ট হবে। ফলে ওই রকম আমরা এখনই কিছু ভাবছিও না, আর কিছুই আমরা এটা নিয়ে ভাবছি না। এত এক্সিট পোল ইত্যাদি বেরোচ্ছে বটে, কিন্তু এই নিয়ে আমাদের কোনো উৎসাহিত নেই। আবার দেখুন হয়তো টিএমসি জিতে গেল রেজাল্টে। ফলে এখানে এইরকম অঙ্ক সহজে মেলানো যায় না, আবার মিলে যেতেও পারে। দেখুন পালস যা মানুষের পরিবর্তন করার যে তাগিদ, তাতে তো পরিবর্তন তো চোখ বন্ধ করে বলা যায় পরিবর্তন। কিন্তু আমাদের ভাবাই একটাই, পশ্চিমবঙ্গের ভোট, পশ্চিমবঙ্গের ইলেকশন, পশ্চিমবঙ্গের কাউন্টিং হবে, পশ্চিমবঙ্গে ইভিএমগুলো এখনও আছে স্ট্রং রুমে, সেগুলো কাউন্টিং হবে। দলটা উল্টো দিকে তৃণমূল কংগ্রেস, সরকারের টাকা না থাকলেও দলটার প্রচুর টাকা যেমন দলের প্রচারে খরচা করে, তেমনি অন্য দলের লোককে পারচেস করতেও খরচা করে। তার সঙ্গে আরও টেকনিক্যাল ব্যাপারগুলো করে, কাকে কোথায় ফিট করে, লোক ঠিক করে কীভাবে রেজাল্টকে উল্টে দেওয়া যায়। আমি সেই জন্য সিরিয়াস থাকতে বলছি। তাই বুঝতেই পারছেন আমি এতগুলো কারণ বললাম। এখানে এত এক্স ফ্যাক্টর আছে যেখানে অঙ্ক সহজে মেলানো যায় না, আর আমি আন্দাজে ঢিল মারতে চাই না। সেই জন্যে আমি কোনো এবার হিসেব কষিনি। ওকে, আরামবাগ টিভির কোনো এক্সিট পোল নেই, যেগুলো হচ্ছে দেখছি। আমি বলছি যে পরিবর্তনের হাওয়া আছে, পরিবর্তন হওয়াটা নর্মাল, পরিবর্তন না হওয়াটা অ্যাবনর্মাল। কিন্তু আমাদের এখানে অ্যাবনর্মাল ঘটনাও ঘটে যায়। সেই জন্য অঙ্ক আমি কষছি না, আমি সকলকে সিরিয়াস থাকতে বলছি। তবে আমি একটা কথা বলে রাখতে পারি আপনাদেরকে, এই যে এত সব সিট দেখাচ্ছে না বিজেপির, 150 হতে পারে, 146 থেকে 161, 150, এত লাগবে না। আমি আপনাদেরকে একটা বিষয় আজকে বলছি, লিখে রাখুন। বিজেপি যদি 130টা আসনও পায়, বিজেপি যদি 130টা আসনও পায়, বিজেপি সরকার চালাবে। এটা আমি আপনাদেরকে লিখে রাখতে বলে দিতে পারি। বিজেপি যদি 130টা আসনও পায়, এসব আমি কাট ছাঁট করে বলছি, তাহলেও দেখবেন তৃণমূল কংগ্রেস সরকার চালাতে পারবে না, সরকার গঠনও না করতে পারবে না, হয়তো এরকম পজিশন হতে পারে। গঠন করলেও চালানো মুশকিল, এটা একটা যেমন বলবেন আপনারা। আমি তো বলছি যে 130 হলে সরকার গঠনটা পর্যন্ত তৃণমূল কংগ্রেস করতে পারবে কিনা সন্দেহ আছে। খোঁজ নিন তৃণমূল কংগ্রেসের এখন কী অবস্থা চলছে। এই যে সব এত এক্সিট পোল দেখাচ্ছে, ওদের মধ্যে ওরাও অবশ্য বুঝছে পালস কি কোন দিকে। আবার বলছি, নর্মালি হিসেব করলে তৃণমূল কংগ্রেস কখনো জিততে পারে না। তো ওদের মধ্যে ঢুকেছে। এবার খোঁজ নিন ওরা এখন সব যারা টিকিট পেয়েছেন, যাদের এমএলএ হওয়ার সম্ভাবনা, তাদেরকে নিয়ে এখন কোথায় লুকিয়ে রাখবে এইসব পরিকল্পনা করছে। খোঁজ নিন। যে যা দেখছি ফিগার, এতে মনে হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা এলেও কাছাকাছি অমুক তমক, ফলে সরকার গঠন করতে পারবো তো, নাকি আর অন্যদিকে ঢলে যাবেন আমাদের দলেরই কোনো এমএলএ। দেখবেন এখন থেকে ওনারা প্ল্যানিং করছেন কোথায় নিয়ে রাখবেন, কোন হোটেলে বা কোথায়। দেখুন, খোঁজ নিয়ে দেখুন, মিটিং হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যদি হয়তো এরকম দরকারি হবে না, আরও হয়তো অনেক কম সিট পেয়ে ম্যাজিক ফিগারের কাছাকাছি আসতে পারবেন। আমি তাও বলছি, ওদের কেউ তার সহজে মনে করবে না যে আমরা হেরে যাব, ফলে প্ল্যান করবে। তো এর মধ্যে প্ল্যানটা দেখবেন টিএমসি এটা করছে, যে কোথায় আমরা এমএলএদেরকে এক কাছে জড়ো করে রাখবো, যাতে করে বিজেপির দিকে ঢলে না পড়েন। তবে আমি একটা কথা বলি, আবারও বলছি, 130 যদি বিজেপি ক্রস করে যায়, মমতার ক্ষমতা থাকবে না যে আসনটা, যে সংখ্যাটা উনি পাবেন সেটা ধরে রাখবেন। ওকে, তো সেই জন্যে দেখা যাক, আমরা ওয়েট করছি 4 তারিখ পর্যন্ত। যা ট্রেন্ড বলছে, যা এক্সিট পোলের বলছে, যদি আপনারা অনেকে এটাতে ভরসা রাখেন, তাহলে সরকার যে কোনো মূল্যে বিজেপি এখানে গঠন করবে।
কারণ যতই কমুক 130-এর নিচে কমাটা খুব মুশকিল। বেশিরভাগ এক্সিট পোলের যার রেজাল্ট দেখছি 130-এর নিচে নামাটা খুব মুশকিল। আমি অনেক কম করে ধরছি, 148-এর থেকে কম করে ধরছি। মানে খুব খারাপ রেজাল্ট হলে, এরকম হওয়ার কথা না, কিন্তু বিজেপির যা ভোট পড়েছে ইত্যাদি এরকম হওয়ার কথা না। আমি কথাটা বলে রাখছি আপনাদেরকে যে যত খারাপই হোক 130-এর নিচে তো নামার কথা না। 130 হলেও বিজেপি সরকার গঠন করবে, এটা আমি আপনাদেরকে বলে রাখলাম, বুঝছেন? তো এই হচ্ছে ব্যাপার। আর আমি কিছু এখন বলছি না। আরামবাগ টিভির যে কাজটা, আরামবাগ টিভির কী কাজ ছিল? পরিবর্তন তো আরামবাগ টিভি চাই, ওপেনলি বলে, নিজেও পরিবর্তনের জন্য ভোটটা দিয়েছি, আমার ওয়াইফ আমি দিয়ে এসেছি। আরামবাগ টিভি কী করেছে? আরামবাগ টিভি 21 সালের পর থেকে 21-এর পর থেকে 25 এই 26 সাল পর্যন্ত শুধু বিরোধী শক্তিটাকে ধরে রাখার চেষ্টা করেছে। বিরোধী শক্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার যে চেষ্টাটা করেছিল শাসক, সেটাকে ধরে রাখার চেষ্টা করেছে। এনার্জি দিয়ে গেছে, বিরোধীর দিকটাকে শুধু এনার্জি দিয়ে গেছে, যাতে করে মানে আতঙ্কে মানে ঘরের মধ্যে কেউ ঢুকে না পড়েন বা শাসকের সঙ্গে মিশে না যায়। নানানভাবে আমরা নানান এনার্জি দিয়ে গেছি। মানে একটা মানুষকে উৎসাহ দিয়ে যেভাবে এগিয়ে রাখা যায় বা টেনে রাখা যায়, সেটা আমরা করে গেছি, যাতে করে ভোটের সময় ফাইটটা ঠিকঠাক হয়। নাহলে শাসক যে প্ল্যান করছিল, শুধু আমি আরামবাগ টিভি আমি একা বলছি না, আরও যারা বিজেপির যারা আছেন, শুভেন্দু অধিকারী তিনিও দেখুন না কী চেষ্টা করে গেছেন। সমস্ত এমএলএদেরকে তো ভাঙিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল। তো বলেছিলেন যে 6 মাসের মধ্যে বিজেপিকে তুলে দেবো। শুভেন্দু অধিকারী যে লড়াইটা দিয়ে গেছেন, একদিকে টেনে রাখা, উনি নানান সব ডেট বলতেন, ডেটগুলো হয়তো মেলেনি, কিন্তু অনেকে বলতেন আরে উনি এইসব করছেন, ডেট তো একটা মিলল না। ডেট হয়তো মেলেনি অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে ইত্যাদি করার ক্ষেত্রে, কিন্তু ডেট না মিললেও ডেট দিয়ে যে টেনে রাখা, আশা দিয়ে রাখা, একদিকে তো আটকে রাখতে পেরেছিলেন। সেটাই হচ্ছে একজন পলিটিশিয়ানের কাজ। দেখুন এখানে অনেক নেগেটিভ ব্যাপার ছিল, এখানে সেটিং ম্যাটারটা খুব এস্টাবলিশ হয়ে গেছিলো। এখানে কেন গ্রেপ্তার করা হয়নি ভাইপোকে, এইসব নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন তৈরি হয়ে গেছিলো। কেন অভিষেকের কেসগুলো বারবার স্টে হয়ে যায়, সেটা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়ে গেছিলো। কেন অভিষেকের বিষয় সম্পত্তি মানে সিজ করার পরও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, অনেক প্রশ্ন। কেন দিদি দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে মিটিং করেন, এখানে আবার এইসব কথা বলেন, এইসব প্রশ্ন ছিল মানুষের মনে। আমাদেরকেও এইসব প্রশ্ন ফেস করতে হয়েছে। আমরা বুঝেছি যে মানুষ ক্ষুব্ধ হচ্ছে বিজেপির প্রতি, কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি, এমনকি বেঙ্গল বিজেপির একটা অংশ। এগুলো সব নেগেটিভ হাওয়া ছিল, কিন্তু আমরা চেষ্টা করে গেছি এই পুরো নেগেটিভ হাওয়াটাকে ঠেলে পজিটিভ হাওয়া রাখতে। খুবই নেগেটিভ হাওয়া, এই সেটিং তত্ত্বটাকে ভাঙতে প্রচণ্ড কষ্ট হয়েছে। বাট এই সেটিং তত্ত্বটাকে চাপা দেওয়ার জন্য আমরা কম চেষ্টা করিনি। আমাকেই দেখেছি আপনারা কেউ বলেছেন দূর আপনি ফালতু বকছেন সব সেটিং, কিন্তু আমরা কখনো এটা নিয়ে চর্চা করেছি বটে, কিন্তু আমরা ওটাকে মানুষের মনে এস্টাবলিশ হতে দিইনি। ওটা যদি এস্টাবলিশ হয়ে যায় তাহলে বিরোধী মনটা পুরো ভেঙে যায়। আমরা যে কাজ করে গেছি সব কিছু সেই লড়াই করতে পারি, মানুষ লড়তে চাইছেন, বিজেপি লড়ার মতো জায়গাতে আছে, কোনো সেটিং নয়। মমতাকে হারানোর জন্য তৈরি, আর মমতা এখন বেঁচে যাচ্ছেন, ক্ষমতায় আছেন বলে ক্ষমতাটাকে আগে কেটে দিন, তারপর দেখবেন সব জেলে। এই যে এত কথা বলেছি কেন, একটা কারণে বলেছি, কারণ সেটিং তত্ত্ব মানুষের মনে এস্টাবলিশ হয়ে যাচ্ছে, সেটাকে হটাও। লক্ষ্য ছিল একটাই, মানুষকে পরিবর্তনমুখী রাখা। এই কাজটা দর্শক আমি করে গেছি। আমি সবসময় চেষ্টা করেছি আমার সমস্ত ভিডিওর মাধ্যমে, একটাই পলিসি ছিল, শাসকের যারা আছেন তাদের মনোবলকে ভাঙো, যারা বিরোধী, যারা পরিবর্তন চাইছেন তাদের মনোবলকে বাড়াও। আমার প্রত্যেকটা খবর, ভিডিও আমার সেই আঙ্গিকে এগিয়েছে। আজকের দিনে সব কথা বলে দিচ্ছি, কারণ আজকে তো ভোট হয়ে গেছে, আর চাঙ্গা করার এই মুহূর্তে অন্তত কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, কাউন্টিংটা খুব সিরিয়াসলি থাকতে হবে। আজকে সব কথা বলে দিচ্ছি এই জন্যে, কারণ আমি ইউটিউবার হলেও আমি প্রথম থেকে বলেছিলাম আমি কিন্তু পরিবর্তনপন্থী। পরিবর্তন করার জন্যে আমি আমার মতো চেষ্টা করেছি মানুষকে ঐক্যবদ্ধ, এনার্জেটিক অবস্থায় রাখতে, যেন তারা কখনো ভেঙে না পড়েন। সেই জন্যে আমি সেই খবরগুলোকেই বাছতাম, যে খবরে পরিবর্তনকামী মানুষগুলো উদ্বুদ্ধ হতে পারেন, শক্তি ধরতে পারেন মনে, এবং স্বপ্ন দেখতে পারেন পরিবর্তনের, বিশ্বাস আনতে পারেন যে হ্যাঁ পরিবর্তন সম্ভব।
আর আমি শাসকের সেই খবরগুলোই করতাম যাতে শাসকের লোকজনদের মনোবলটা ভেঙে যায় এবং তারাও ভাবতে শুরু করেন পরিবর্তন তো এসে গেছে সামনে, ফলে আমাদেরকে সাবধান হতে হবে। আমি ওই গুন্ডা বাহিনীগুলোকে সতর্ক করে গেছি যাতে করে ভোটিংয়ে ডিস্টার্ব না করে। ভোটিংয়ে ডিস্টার্ব করলে আমরা জানি পরিবর্তনকামী মানুষগুলো রাস্তায় বের হবেন না, তাদেরকে লাগাতার বলে গেছি এইসব করবেন না, সমস্যায় পড়লে আপনি সমস্যায় পড়বেন, সিবিআই এনআইএ হলে আপনি মুশকিলে পড়বেন। কেন কথাগুলো বলেছি? শুধুমাত্র ভোটটাকে ঠিকঠাকভাবে করানোর জন্যে লাগাতার বলে গেছি। কালকে রাতের বেলা হঠাৎ করে আরেকটা প্রোগ্রাম রাতে করলাম যে বোমা বিস্ফোরণ করবেন না, আগুন লাগাবেন না, এনআইএ নেমে গেছে। কেন বলেছি? ওই ধরনের কাজকর্ম থেকে ওদেরকে বিরত রাখতে, কারণ আমি বিশ্বাস করেছিলাম যে ওদেরকে ওই জায়গা থেকে বিরত রাখতে পারলেই এদিকে ভোট ফ্রি আর ফেয়ার হবে, আর ভোট দিতে পারলেই তো মানুষ পরিবর্তনটা সহজেই আনতে পারবেন। এইসব করে গেছি, সবই করে গেছি পলিসি মেনে পরিবর্তনের জন্যে। আমি ইউটিউবার হলেও আমি বাংলার পরিবর্তন মনে প্রাণে চেয়েছি, সেই কাজটা করেছি। আমি জানি না, আবার বলছি, শেষ পর্যন্ত সবাই, আমি একা না, আপনারাও অনেকে চেষ্টা করেছেন, যে যার মতো করে চেষ্টা করে গেছেন, অনেক ইউটিউবার চেষ্টা করেছেন অবশ্যই। তো সবাই চেষ্টা করেছেন, এখন সেটা সফল হলো কি না আগেবারই আমি এতটা উৎসাহিত হয়ে বলতে চাই না। আমি 4 তারিখ পর্যন্ত ওয়েট করতে চাই। আমার মনে এখনও কিন্তু আছে, যতই হাওয়া থাক, যতই যাই থাক। আমি আজকের দিনে দাঁড়িয়েও বলতে পারবো না। কাল পর্যন্ত বলেছি, ভোটের আগে পর্যন্ত বলেছি হ্যাঁ পরিবর্তন, হ্যাঁ পরিবর্তন। কেন বলেছি? কারণ বিশ্বাসটা আনতে চেয়েছি সবার মনে, পরিবর্তন আসছে। কারণ বিশ্বাসটা যদি আনতে পারি তবেই তারা মনে শক্তি ধরবেন এবং অন্যদের মনেও বিশ্বাসটা আনবেন। প্রথম দফায় ইঙ্গিত হয়ে গেছে পরিবর্তনের। কেন বলেছি? যাতে পরের দফার ভোটাররা বুঝতে পারেন যে হ্যাঁ পরিবর্তন আসছে, তারপর তাদের মনে বিশ্বাস এসে যাবে, তারাও পরিবর্তনের পক্ষে ভোটটা দেবেন। সুতরাং সব কিছুর মধ্যে কিন্তু আমার ক্যালকুলেশন ছিল। কিন্তু আজকে যেহেতু ভোট হয়ে গেছে, আজকে সব কথা আপনাদের সামনে পরিষ্কার খোলাসা করে দিচ্ছি। এই জন্য করেছি, মানুষকে পরিবর্তনমুখী করে রাখতে করেছি। বিজেপির অনেক বিষয় ছিল, অনেক পলিসি ছিল, যেগুলো নিয়ে আমার মনেও প্রশ্ন রয়েছে, যেগুলো আমি মন থেকে চাইও নি, কিন্তু আমি সেগুলো প্রকাশ্যে আনিনি। কেন আনিনি? যাতে করে পরিবর্তনমুখী যে স্রোতটা আছে সেটার মধ্যে কিন্তু না চলে আসে, সেটার মধ্যে কোনো অংশের মানুষের মধ্যে বিভাজন না চলে আসে, বা কেউ কারো আশা না ভেঙে যায়, বা তাদের মনে সেই প্রশ্ন না তৈরি হয়ে যায়, তাহলে যে লড়াইটা সেটা ধাক্কা খাবে। আমি কখনো সেগুলোও বলিনি, বরং অন্যরা সেই প্রশ্ন তুললে আমি সেগুলোকে চাপা দিয়ে বলে গেছি যে ঠিকই আছে, সব কিছুকে ঠিক বলে এগিয়ে নিয়ে গেছি, কোনো প্রশ্ন তুলিনি। তো যাই হোক, যেহেতু আমরা ভেবেছিলাম যে এখানে পরিবর্তনের জন্য সামনের সারিতে বিজেপি, ফলে তাদের যাই পলিসি হোক সেটাই ঠিক বলে এগিয়ে নিয়ে যাও, কোনো প্রশ্ন তুলো না। সেজন্য আমি খুব সমালোচনা করে থাকি, কিন্তু আমি সেগুলো করিনি। সবাইকে একমুখী করে রাখার চেষ্টা করেছি পরিবর্তনের জন্য। খুবই আশা আছে যে বিজেপির দ্বারা এই পরিবর্তন সম্ভব। সেটা না হলে হতাশ হতে হবে। দেখা যাক তারপর কি হবে। তো আবার বলছি, পজিটিভ আছি, মানুষকে একমুখী করে ভোটমুখী করা হয়েছে। পরিযায়ী শ্রমিক যারা আসছিলেন তাদেরকে উৎসাহিত করা ইত্যাদিভাবে চেষ্টা করি, যতটা পেরেছি চেষ্টা করে গেছি। এবং আরও কিছু পলিটিক্যাল ইকুয়েশন তৈরি করার চেষ্টা করেছি। আজকে অনেক কথা বলে ফেলছি, আজকের দিনে খোলাসা করে, মন খোলা কথা। অনেক পলিটিক্যাল ইকুয়েশন তৈরি করার চেষ্টা করেছি, তারও পেছনে অনেক অঙ্ক আছে। কেউ আমাকে ভুল বুঝেছেন। আমি কেন হুমায়ুন কবিরের পার্টিকে এত কিছু বলছি? যারা অঙ্ক বুঝেছেন তারা বুঝেছেন। সুতরাং সব কিছুর মধ্যে একটা পলিটিক্যাল অঙ্ক ছিল, শুধু আমার ইউটিউব বা ভিউ এটা না, আমার ভিতর থেকে আসা যে বিষয়গুলো পরিবর্তনের জন্য আমি সেই মতো কাজগুলো করে গেছি। তো যাই হোক, ভোট হয়ে গেছে কমপ্লিট, এখন আর নতুন করে ওয়েব তুলে আত্মপ্রচারের ব্যাপার নেই। এবার সব বাক্সবন্দি হয়ে গেছে, এবার কাউন্টিংটা ভালো করে নজর রাখতে হবে। যারা খেটেছেন, নানা দিক দিয়ে খেটেছেন পরিবর্তনের জন্যে, সব খাটা সার্থক হবে যদি রেজাল্টটা সত্যিই হয়ে এসে যায় পরিবর্তন আকারে। দর্শক বলবেন, আরামবাগ টিভির এই যে প্রয়াস দীর্ঘদিন ধরে কাজ করে আসছে,
হয়তো কিছু ভুল ত্রুটি হয়েছে, কেউ হয়তো আমাদের কোনো বিষয়ে মনক্ষুণ্ণ হয়েছেন, কষ্ট পেয়েছেন, মাফ করবেন। যা কিছু বলেছি করেছি সব কিন্তু পরিবর্তনের লক্ষ্যে, সব কিন্তু পরিবর্তনের লক্ষ্যে। আমি আজও বিশ্বাস করি আমাদের রাজ্যে পরিবর্তনটা খুব জরুরি। দর্শক বলবেন যা বলার, মতামত রাখবেন। আবার শেষে ওইটা বলে শেষ করব। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, যা কাজ কমপ্লিট, এখন ঝড় বৃষ্টি হলে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, ওই ইভিএমগুলো জমা টমা দেওয়ার ব্যাপার আছে। তো 130টা আসনেও যদি বিজেপি জেতে, বিজেপি সরকার চালাবে এই বাংলায়, এটা কিন্তু মিলিয়ে নেবেন। অনেক কিছু তো আমাদের মিলেছে, এটাও মিলিয়ে নেবেন। তৃণমূল কংগ্রেস সরকার চালাতে পারবে না, গঠনও হয়তো করতে পারবে না, যদি বিজেপি 130 অন্তত ক্রস করে যায়। মিলিয়ে নেবেন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।